অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আলোচনার বিষয় রিটেন কনস্টিটিউশন অর্থাৎ লিখিত সংবিধান। ডেফিনেশন অফ রিটেন কনস্টিটিউশন অর্থাৎ লিখিত সংবিধানের সংজ্ঞা। A written constitution is a formal document that outlines the fundamental principles according to which a state is governed. অর্থাৎ সরকার পরিচালনার জন্য যে নির্দিষ্ট প্রিন্সিপালস বা নীতি রয়েছে এইগুলি এই লিখিত সংবিধানে লিপিবদ্ধ করা রয়েছে এবং এই সংবিধান অর্থাৎ লিখিত সংবিধান হলো একটি ফর্মাল ডকুমেন্ট। পরে কি বলছে? পরে বলছে দিস ডকুমেন্ট সার্ভ অ্যাজ এ সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। অর্থাৎ এই লিখিত সংবিধান একটি চূড়ান্ত আইন হিসেবে বিবেচিত হয় এবং বলা হচ্ছে প্রোভাইডিং এ ক্লিয়ার ফ্রেমওয়ার্ক ফর দ্য স্ট্রাকচার পাওয়ার অ্যান্ড লিমিটেশন অফ দ্য গভর্নমেন্ট। তার মানে কি সরকারের কাঠামো, ক্ষমতা এবং সীমাবদ্ধতা এই সংবিধানে নির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা থাকে। এরপরে বলা হচ্ছে existence of a written constitution is crucial as it codified the rights of citizen and portrayed the role and responsibility of governmental institution। এর সাথে সাথে এখানে বলছে যে এই লিখিত সংবিধান হলো জনগণের অর্থাৎ দেশবাসীর বা সিটিজেনের অধিকার এর একটি মৌলিক ডকুমেন্ট। অর্থাৎ ব্যক্তির অধিকার সম্পূর্ণভাবে এখানে লিপিবদ্ধ করা থাকে। আবার সরকারের যে বিভিন্ন ইনস্টিটিউশনস গুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোরও কিন্তু দায়িত্ব এবং তাদের কাজকর্ম কি রয়েছে সেগুলোও এখানে কিন্তু নির্দিষ্টভাবে লেখা থাকে। এর এক্সাম্পল হিসেবে বা উদাহরণ হিসেবে বলা যায় ইউনাইটেড স্টেটস এর কথা এবং ইন্ডিয়ার কথা। ফিচার্স অফ রিটেন কনস্টিটিউশন অর্থাৎ লিখিত সংবিধানের বৈশিষ্ট্য। কোডিফিকেশন, all core laws and principles are compiled into one document, written document, making them easily accessible and understood। তার মানে লিখিত সংবিধান হলো একটি লিখিত ডকুমেন্ট যার মাধ্যমে আমরা খুব সহজেই সরকারের কার্যাবলী ক্ষমতা সম্পর্কে যথাযথভাবে জানতে পারি। সুপ্রিমেসি, সুপ্রিমেসি বলতে বোঝানো হচ্ছে the constitution serve as the supreme law of the land অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। any law or action that contradict it is deemed invalid। তার মানে যদি সুপ্রিম লয়ের সঙ্গে অর্থাৎ রাষ্ট্রের যে সংবিধান তার সঙ্গে যদি কোনোভাবে কোনো ধরনের আইন বা সরকারের কোনো কার্যাবলীর সংঘাত ঘটে তাহলে এই সুপ্রিম লটাই কিন্তু প্রাধান্য পায় বা বিবেচিত হয়। রাইটস প্রোটেকশন অর্থাৎ এটি কিন্তু জনগণের যে অধিকার, মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার, এই অধিকারগুলোকে গ্যারান্টি দেয়। ইট প্রোভাইডস গ্যারান্টি ইন্ডিভিজুয়াল ফ্রিডমস অ্যান্ড প্রোটেকশন ফর সিটিজেন। তার কারণ এটি লিখিত সংবিধান অর্থাৎ জনগণের অধিকার এবং এই অধিকারের বিষয়ে নানান যে বক্তব্য রয়েছে সেগুলো কিন্তু সংবিধানে লিপিবদ্ধ করা থাকে। ফর্মাল অ্যামেন্ডমেন্ট প্রসেস, a written constitution outlines a specific procedure for making changes or amendments, ensuring both stability and the ability to adapt to evolving needs। অর্থাৎ এই লিখিত সংবিধানের সবচেয়ে বড় যে একটি বিষয় সেটা হলো একে যদি পরিবর্তন করা হয় বা অ্যামেন্ডমেন্ট করা হয় তাহলে যে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে এর পরিবর্তন বা সংশোধন করা হতে পারে, অন্যথায় এটি সম্ভব নয়। সুতরাং এই যে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে করতে হয় যার ফলে এই লিখিত সংবিধানের গুরুত্ব এবং স্থায়িত্বকে অনেকটাই বৃদ্ধি করে। অরিজিন, it is formulated and enacted by a
স্পেশালাইজড বডি, অর্থাৎ লিখিত সংবিধান একটি নির্দিষ্ট সার্বভৌম আইন প্রণয়ক সংস্থার দ্বারা প্রস্তুত করা হয়, such as a constituent assembly। তার মানে সংবিধান পরিষদ, সাবঅর্ডিনেট গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্গান। তার মানে হলো the legislature, executive and judiciary are all subordinate to the constitution and derive their powers and functions from it। সরকারের লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এই তিনটি বিভাগ সংবিধানের অধস্তন এবং এদের ক্ষমতা কার্যাবলী সংবিধানে লিখিত থাকার কারণ এরা তাদের ক্ষমতা কার্যাবলী এই সংবিধান থেকেই পেয়ে থাকে। ক্ল্যারিটি অ্যান্ড সার্টেনিটি, তার মানে হলো by defining power and duties in written constitution minimize ambiguity, potential for conflict and misinterpretations among the different organs of government। তার মানে এখানে বলতে চাইছে যে সংবিধানে যথাযথভাবে সরকারের বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা কার্যাবলী লিপিবদ্ধ থাকার কারণে এই বিভাগগুলি বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘাতের সম্ভাবনা অনেকটাই কমে যায় এবং এই লিখিত সংবিধানের কারণে নির্দিষ্টভাবে তারা তাদের কাজকর্ম পালন করতে পারে। তারপরে কি বলছে? easy of reference, the existence of a written easily accessible document makes it easier for citizens, judges and government officials to refer to and understand the constitutional framework। এই লিখিত সংবিধান হওয়ার কারণে এটা ডকুমেন্ট, নির্দিষ্ট নথি। এই ডকুমেন্ট হওয়ার কারণে সাধারণ মানুষ খুব সহজেই সংবিধান খুলে যে সংবিধানের ফ্রেমওয়ার্ক বা সরকারের ফ্রেমওয়ার্কটা বুঝতে পারে। এক্ষেত্রে শুধু সাধারণ মানুষ নয়, বিচারক এবং সরকারি বিভিন্ন অফিসিয়ালসদেরও সংবিধানটি বুঝতে এবং সরকারের কাঠামো বুঝতে সুবিধা হয়। তাহলে লিখিত সংবিধানের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি মোটামুটিভাবে আমরা বুঝতে পারলাম। লিমিটেশন অফ রিটেন কনস্টিটিউশন, অর্থাৎ লিখিত সংবিধানের সীমাবদ্ধতা। প্রথমে রিজিডিটি অ্যান্ড ইনফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এই সংবিধান রিজিড এবং ফ্লেক্সিবল নয়। এর সংশোধন প্রক্রিয়া বেশ জটিল। তার কারণে সমাজে যদি আপৎকালীন কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য সংবিধান সংশোধন চটজলদি সম্ভব নয়। কারণ লিখিত সংবিধান যে নির্দিষ্ট পদ্ধতিতে সংশোধন করা হয় সেটি বেশ জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য এখানে বলা হচ্ছে ডিফিকাল্টি ইন অ্যামেন্ডমেন্ট। দ্বিতীয়ত কি? পোটেনশিয়াল ফর ইনঅ্যাডিকুয়েসি। এখানে বলা হচ্ছে যে সংবিধানে যে প্রভিশনস গুলো রয়েছে সেই প্রভিশনস গুলো যদি যথাযথভাবে দেশের মানুষ, অর্থাৎ সব সেকশনের মানুষ না পান, তবে দেশের মধ্যে একটি সমস্যা তৈরি হতে পারে এবং ভায়োলেন্ট আউটব্রাস্ট হতে পারে। এর ফলে কিন্তু যে সমস্যাটি তৈরি হবে সেই সমস্যাটাকে চটজলদি মোকাবিলা করার জন্য সংবিধান সংশোধন সম্ভব নয় এবং এই কারণে সংবিধানকে
বলা হচ্ছে যে রিজিড সংবিধান, অর্থাৎ লিখিত সংবিধান হলো রিজিড সংবিধান। তৃতীয়ত, increase litigation and bureaucracy. Frequent legal challenges. People can easily find and use the written text to identify and litigate violations of their rights, which slows down government activity. জনগণ খুব সহজেই বা সিটিজেন্স খুব সহজেই তাদের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে যায় এই রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে। কারণ রিটেন কনস্টিটিউশন একটি ডকুমেন্ট, লিখিত ডকুমেন্ট। সেক্ষেত্রে দেখা যায় যে জনগণ এই লিখিত ডকুমেন্টের মাধ্যমে তাদের অধিকার সম্বন্ধে ভীষণ সচেতন। সেক্ষেত্রে রাষ্ট্র বা সরকার যদি কোনোভাবে তাদের কাজকর্মের ক্ষেত্রে জনগণের অধিকারকে লঙ্ঘন করে, তাহলে জনগণ মামলা মোকদ্দমা করে থাকে। এই মামলা মোকদ্দমা করার ফলে কি হয়? সরকার এই মামলা মোকদ্দমার জালে জড়িয়ে যায় এবং সরকারের যে অ্যাক্টিভিটি সেটি ধীর গতিসম্পন্ন হয়ে যায়। দ্বিতীয়, গভর্নমেন্ট ইনএফিসিয়েন্সি। The government may become inefficient as it must constantly respond to legal challenges and actions taken by citizens against its activity. সরকার যখনই অসাংবিধানিক কাজ করে বা সরকারের কোনো কাজকর্ম করতে গেলে জনগণের অধিকার লঙ্ঘিত হয়, তখন মামলা মোকদ্দমা হয়ে যায়। এই মামলা মোকদ্দমা হলে সরকারকে বারবার রেসপন্ড করতে হয় বিচার বিভাগের কাছে, হিসেবে বিভিন্ন বিষয় জানতে চায়। তখন এই বিচার বিভাগের রেসপন্স করতে করতে সরকার তার কাজকর্মের যে এফিসিয়েন্সি সেটা হারিয়ে ফেলে এবং সেখানেও ধীর গতি সম্পন্ন হয়ে যায় সরকার। কমপ্লেক্সিটি অ্যান্ড লিগালিজম। Exhaustive detail. Sometimes written constitutions become too exhaustive in their attempt to cover all rules and ideals, which can result in complex legal language and legal jugglery. তার মানে এই লিখিত সংবিধান ভীষণ ডিটেইল এবং ভীষণ পুঙ্খানুপুঙ্খভাবে সরকারের কার্যক্রম ব্যাখ্যা করা থাকে এবং এই ব্যাখ্যার ক্ষেত্রে দেখা যায় যে জটিল আইনি পরিভাষা থাকে এবং যার ফলে অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের এই জটিল আইনি পরিভাষা বুঝতে অসুবিধা হয়। অনেক ক্ষেত্রে বলা হয় যে এই লিখিত সংবিধান আইনজ্ঞদের ভাষার খেলা, অর্থাৎ আইনের যে ভাষা তার জাগলারি এখানে হয়ে থাকে। রিজিড চেঞ্জ। The fixed nature of a constitution means written constitution can repress a nation's need to change with the time, potentially neglecting future growth. এই লিখিত সংবিধানের যে নেচার বা প্রকৃতি আগে থেকেই লিখিত হওয়ার কারণে সময়ের বা যুগের পরিবর্তনের সাথে সাথে এই নেচারকে বা প্রকৃতিকে, অর্থাৎ লিখিত সংবিধানের যে প্রকৃতি বা নেচার তাকে পরিবর্তন করা খুব কঠিন বা জটিল হয়ে যায়। একে পরিবর্তন করা সহজে যায় না। তাতে কি হয়? এই লিখিত সংবিধান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়। তাই এখানে বলা হচ্ছে রিজিড চেঞ্জ। এক্সেপশন অফ রিটেন কনস্টিটিউশন। লিখিত সংবিধান সেই সংবিধান যে একটি নির্দিষ্ট সার্বভৌম আইন প্রণয়ন সংস্থা দ্বারা তৈরি হয় এবং এটি কিন্তু একটি লিখিত ডকুমেন্ট, রিটেন ডকুমেন্ট। কিন্তু আনরিটেন কনস্টিটিউশন, আনকোডিফাইড কনস্টিটিউশন কিন্তু তা নয়। সেগুলো কি? সেটা হলো কনভেনশন, কাস্টমস, জুডিশিয়াল ডিসিশনস এবং অন্যান্য বিভিন্ন ধরনের আইনের একটি সমষ্টি। বিশ্বে ইউনাইটেড কিংডম, নিউজিল্যান্ড, ইসরায়েল এইসব দেশে কিন্তু আনরিটেন কনস্টিটিউশন বা অলিখিত সংবিধান রয়েছে। কানাডার ক্ষেত্রে বলা যায় যে কানাডার কিন্তু একটি লিখিত সংবিধান রয়েছে। তা সত্ত্বেও
আনরিটেন কনস্টিটিউশন অলিখিত সংবিধান কিন্তু তাদের কোনো সরকারি ব্যবস্থায় বিশেষ গুরুত্ব রাখে। ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রীর যে ডেজিগনেশন সেটা কিন্তু সাংবিধানিক কিন্তু আনকোডিফাইড। সাংবিধানিক হলেও তার এই যে প্রধানমন্ত্রী ডেজিগনেশন সেটা দীর্ঘদিনের বিবর্তন, বিভিন্ন কাস্টমসের মাধ্যমে, কনভেনশনের মাধ্যমে কিন্তু এসেছে। এবং এই ইউকে প্রাইম মিনিস্টার কিন্তু ইউকে গভর্নমেন্টের রিয়েল হেড। এবার ইন্ডিয়ার ক্ষেত্রে বলা যায় ইলেকশনের সময় যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে কনসেপশন রয়েছে, এই কেয়ারটেকার গভর্নমেন্টের ক্ষমতা কার্যাবলী ভারতীয় সংবিধানে ঠিক নির্দিষ্টভাবে কিছু বলা নেই। কিন্তু এই ইলেকশনের সময় যখন অ্যাসেম্বলি বা আমাদের পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়া হয়, তখনই কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে কিন্তু সেই সরকারটি কাজ করে এই ৩-৪ মাসের মতন। তখন কিন্তু তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ দেশের ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের বিশেষ ভূমিকা রয়েছে। তো এই কেয়ারটেকার গভর্নমেন্টের ক্ষমতা কার্যাবলী কিন্তু ভারতীয় সংবিধানে, ভারতীয় লিখিত সংবিধানে ডিটেইলে কিছু নেই। সেই অর্থে নেই। তাহলে এই কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমটা কিন্তু আনরিটেন। তার মানে এই আনরিটেন ব্যবস্থা সেটাও কিন্তু রিটেন কনস্টিটিউশনাল যে ব্যবস্থা রয়েছে তার মধ্যে কাজ করে। তাহলে মোটামুটিভাবে আমরা রিটেন কনস্টিটিউশন সম্বন্ধে জানতে পারলাম।